বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন পেজের কোয়েশ্চেন 12 সমাধান আলোচনা করব। সেটি হচ্ছে পেজ নাম্বার 379। 379 পেজে তোমরা পেয়ে যাবে বড়নগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুলের কোয়েশ্চেন। তো এখানে কোয়েশ্চেন 12তে আমরা দেখব পরিমিতির কোয়েশ্চেন আছে। মোট 6টা প্রশ্ন আছে। তো সেই 6টা প্রশ্নের সমাধান আমরা এখানে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন 12 দাগের 1। প্রশ্নে বলা হচ্ছে 4.4 মিটার ক্রস মানে গুণ 2.6 মিটার ইন্টু 1 মিটার। এর অর্থ হচ্ছে 4.4 মিটার হচ্ছে দৈর্ঘ্য, 2.6 মিটার হচ্ছে প্রস্থ এবং 1 মিটার হচ্ছে উচ্চতা। মাপের একটি নিরেট আয়ত ঘনককে গলিয়ে একটি ফাঁপা চোঙ নির্মাণ করা হলো, যার অন্তর ব্যাসার্ধ 30 সেন্টিমিটার এবং বেধ 25 সেন্টিমিটার। উক্ত চোঙের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো বন্ধুরা, যখনই আয়তন সম্পর্কিত অঙ্ক হবে তখনই সবসময় তোমরা যে ঘনবস্তুর কথা এখানে বলা হবে তাদের ভূমি থেকে আঁকাটা শুরু করবে। ভূমি থেকে কেন শুরু করবে? কারণ যে কোনো ঘনবস্তুর আয়তনের সূত্র হয় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক আছে? তো আমি ভূমি থেকে শুরু করব। তো এখানে আমি কি করছি, এখানে দেখতে পাচ্ছি একটা আয়তঘনক আছে। তো একটা আয়তঘন আমরা এখানে অঙ্কন করব, যার ভূমিটাকে সবার প্রথমে অঙ্কন করব। আয়তঘন যেমন ধরে নাও দেশলাই বাক্স, অথবা ধরে নাও ইট, তার যে আকার সেটা হচ্ছে আয়তঘনক আকার। তো এরকমই একটি আয়তঘন আছে যার ভূমিটা আমি এখানে অঙ্কন করেছি, মানে আয়তঘনটা অঙ্কন করিনি, তার ভূমিটা অঙ্কন করেছি। তো এই ভূমিটার এই অংশটাকে আমরা বলি দৈর্ঘ্য, যেটা হচ্ছে 4.4 মিটার, আর প্রস্থ বলে দিয়েছে 2.6 মিটার। এবার এই আয়তঘনটা এবার যদি আমরা উচ্চতা অঙ্কন করি তাহলে উচ্চতাটা এরকম হবে। ঠিক আছে? এর উচ্চতাটা হচ্ছে 1 মিটার। এবার এই আয়তঘনটাকে গলিয়ে কি করা হবে? একটা ফাঁপা চোঙ তৈরি করা হবে। তো একটা জিনিসকে গলিয়ে যখন আরেকটা জিনিস বানানো হয় তখন ওই দুটো বস্তুর আয়তন সমান হয়। তাহলে এর আয়তন, এইটার আয়তন যা হবে সেটা সমান হবে একটা ফাঁপা চোঙের আয়তনের সাথে। তো ফাঁপা চোঙ মানে, যেমন ধরে নাও একটা পাইপ। পাইপ হচ্ছে ফাঁপা চোঙ। পাইপ হচ্ছে ফাঁপা চোঙের উদাহরণ। পাইপের ভিতরটা একদম মাঝখানটা খালি থাকে, আর পাইপটা কিছুটা মোটা হয়। তো এই মোটা অংশটাতেই কি থাকে? পাইপটা যে ধাতু দিয়ে তৈরি সেই ধাতুটা থাকে। তো সেই ধাতুর আয়তনটাই এখানে হচ্ছে ফাঁপা চোঙের আয়তন। ঠিক আছে? তো এখানে আমরা একটা ফাঁপা চোঙের প্রথমে ভূমি অঙ্কন করব। তো এটা হচ্ছে ভূমি। এই মাঝখানটা খালি, হ্যাঁ? এই অংশটাই হচ্ছে পদার্থ আছে, ধাতু হতে পারে, যেটা দিয়ে আর কি ফাঁপা চোঙটা তৈরি, সেই উপাদানটা এই অংশটাতে আছে। এবার আমি যখন ঘনকের আয়তন বার করব তার জন্য আমার দরকার আগে ভূমির ক্ষেত্রফলটা বার করা। এবার ভূমিটা দেখতে পাচ্ছ একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 4.4 মিটার ইন্টু 2.6 মিটার। ঠিক আছে? অর্থাৎ এত মিটার স্কোয়ার। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্টিমিটার দিয়েছে, তাই না? চোঙের ক্ষেত্রে সেন্টিমিটার দিয়েছে, তাই আমরা এখানে কি করব, সবার প্রথমে এই যে মানগুলো দিয়েছে এগুলোকে সেন্টিমিটারে বার করে নেবো। হ্যাঁ, সেন্টিমিটারে বার করে নেবো। তাহলে 4.4 মিটার মানে মিটারে পরে সেন্টিমিটার আনতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ 4.4কে যখন 100 দিয়ে গুণ করব তখন দশমিকটা দুঘর সরে যাবে, অর্থাৎ 440 হয়ে যাবে। 440 সেন্টিমিটার। ঠিক একইভাবে এটা হবে 260 সেন্টিমিটার, আর উচ্চতাটা হবে 100 সেন্টিমিটার। এবার বন্ধুরা, তাহলে এই ভূমির ক্ষেত্রফলটা তাহলে কত হলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। এবার এর সাথে উচ্চতাটাকে যদি গুণ করে দিই, অর্থাৎ 100 গুণ করে দিই, তাহলেই পেয়ে যাব এই চোঙটার, আয়তঘনটার আয়তন। তাহলে কত হলো? 440 ইন্টু 260 ইন্টু 100, এত সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। এইটা হলো এই আয়তঘন এর আয়তন।
এবার যখন এটাকে গলিয়ে যখন আমি ফাঁপা চোঙ বানাচ্ছি, তখন সেই ফাঁপা চোঙের ভূমির ক্ষেত্রফল, মানে ফাঁপা চোঙের আয়তন বার করতে গেলে তার তো আগে ভূমির ক্ষেত্রফল লাগবে, তাই না? কারণ আয়তন মানে আমি কি বললাম, আয়তন মানেই হলো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ইন্টু উচ্চতা। তো ভূমিটাকে অঙ্কন করলাম আগে। তো এখানে বলছে এর অন্তর ব্যাসার্ধ মানে এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এইখান থেকে এতটার পরিমাপটাকে আমরা বলি অন্তর ব্যাসার্ধ। যে মাপটা এখানে বলে দিয়েছে 30 সেন্টিমিটার, আমি একটু অন্য কালি দিয়ে লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এইখান থেকে এতটার পরিমাপ হচ্ছে অন্তর ব্যাসার্ধ, যার পরিমাপটা হচ্ছে 30 সেন্টিমিটার। আর বেদ মানে কতটা মোটা, তাহলে এই যে আমরা যে চওড়া অংশটা দেখতে পাচ্ছি, এই যে দাগ কেটেছি, এই চওড়া অংশটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে বাইরের ব্যাসার্ধটা কত হবে? 30 + 5 অর্থাৎ 35 সেন্টিমিটার হবে। মানে আমি যদি এখানে আলাদা করে এটাকে বৃত্তের আকারে এরকমভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এইরকম হবে। এটা হচ্ছে নিচের অংশটা তো বৃত্ত, তাহলে এখানে নিচে দুটো বৃত্ত আছে, ঠিক আছে, দুটো বৃত্ত আছে, এই অংশটায় উপাদান আছে। তো এই অন্তর ব্যাসার্ধ অর্থাৎ ভিতরের ব্যাসার্ধটা হচ্ছে 30 সেন্টিমিটার, আর এটা কতটা চওড়া? এটা হচ্ছে 5 সেন্টিমিটার চওড়া। তাহলে বাইরের ব্যাসার্ধটা অর্থাৎ বহির ব্যাসার্ধটা হবে 30 + 5 মানে 35 সেন্টিমিটার। তাহলে বলো তো বন্ধুরা, এই অংশটার ক্ষেত্রফল কত হবে? তাহলে এই অংশটার ক্ষেত্রফল হবে, যেহেতু প্রত্যেকটা অংশ বৃত্ত, তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলেই তো এই উপাদানটার ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? অর্থাৎ এই চোঙের ভূমির ক্ষেত্রফলটা পেয়ে যাব পাই ইন্টু 35 স্কোয়ার মাইনাস পাই ইন্টু 30 স্কোয়ার, কারণ বৃত্তের ক্ষেত্রফল হয় পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। ভূমির ক্ষেত্রফল হলো পাই ইন্টু 35 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার। পাইটা কমন নিলে পড়ে থাকছে 35 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার। এবার আমরা উচ্চতাটা যদি গুণ করে দিই, ধরে নাও চোঙের উচ্চতাটা হচ্ছে এটা হচ্ছে চোঙের উচ্চতা, ধরে নাও। তাহলে এই উচ্চতাটাকে গুণ করে দিলেই আমরা পেয়ে যাব চোঙের আয়তন, এবং এই উচ্চতাটাই আমরা এখানে ধরে নিচ্ছি। উক্ত চোঙের দৈর্ঘ্য আর উচ্চতা একই জিনিস, ঠিক আছে? তো এই উচ্চতাটা আমরা বা দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি এইচ। তাহলে এই এইচ এই ক্ষেত্রফলের সাথে গুণ করে দিলেই আমরা পেয়ে যাব এই চোঙটার উপাদানের আয়তন, ঠিক আছে? চোঙটার উপাদানের আয়তন তাহলে কতটা হবে? পাই ইন্টু 35 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার ইন্টু এইচ। এবার এই আয়তনটা আর এই আয়তনটা দুটো সমান, কারণ এটাকে গলিয়ে এটা বানানো হচ্ছে, ব্যাস এখান থেকে সমাধান করলেই আমি এইচটা পেয়ে যাব। একটা সমীকরণ পাচ্ছি, এইটা ইকুয়ালস টু এইটা, সেই সমীকরণটাকে সমাধান করলেই আমরা এইচ এর মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ চোঙের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। তাহলে আবার করি এটাকে। তাহলে সর্বপ্রথমে লিখব আয়তঘনকের দৈর্ঘ্য 4.4 মিটার সমান 440 সেন্টিমিটার, প্রস্থ 2.6 মিটার সমান 260 সেন্টিমিটার, উচ্চতা 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে আয়তঘনকের আয়তন 440 ইন্টু 260 ইন্টু 100 এত ঘন সেন্টিমিটার, বা তোমরা লিখতে পারো সেন্টিমিটারের কিউব, ঘন সেন্টিমিটার। এবার লিখব অন্তঃব্যাসার্ধ, যেটা দিয়ে দিয়েছে এখানে 30 সেন্টিমিটার, ফাঁপা চোঙের বেধ 5 সেন্টিমিটার। তাহলে কি লিখব? অতএব ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ কত হবে? অন্তর্ব্যাসার্ধ যদি 30 হয়, বেধ যদি 5 হয়, তাহলে 5 আমি যোগ করে দেবো। তাহলে 30 + 5 অর্থাৎ 35
সেন্টিমিটার। এবার আমরা ফাঁপা চোঙের উচ্চতাটা ধরে নেব। ধরি ফাঁপা চোঙের উচ্চতা বা দৈর্ঘ্য h সেন্টিমিটার। তাহলে এবার আয়তন কত হবে? অতএব ফাঁপা চোঙের আয়তন, তাহলে প্রথমে ভূমির ক্ষেত্রফল মানে পাই ইন্টু 35 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার ইন্টু উচ্চতা। এটা তোমরা সূত্র হিসাবে যদি সরাসরি মনে রাখতে পারো তাহলে সব থেকে কিন্তু সুবিধা হয়, ঠিক আছে? এত ঘন সেমি। আয়তনে সবসময় একক লিখবে ঘন, হ্যাঁ, ঘন শব্দটা ব্যবহার করবে। এবার এই আয়তনটা আর এই আয়তনটা সমান হবে। এবার লিখবে প্রশ্ন অনুসারে পাই ইন্টু 35 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালস টু 440 ইন্টু 260 ইন্টু 100। এবার বন্ধুরা এখানে ক্যালকুলেশন করতে হবে। তো এখানে পায়ের মান আমি বসিয়ে দিচ্ছি 22/7 গুণ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে দেবো। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এইচ equals to 440 into 260 into 100। এবার বন্ধুরা দেখো এখানে আর কি হচ্ছে, 22/7, 35 আর 30 যোগ করলে হয় 65, আর 35 থেকে 30 বাদ দিলে হয় 5 into h equals to 440 into 260 into 100। এবার বন্ধুরা আমরা কাটাকুটি করব। দেখো এখানে দেখতে পাচ্ছি 11 দুগুণে 22 আর 11 4 44 আর একটা 0। এরপর আমরা 5 দিয়ে এটাকে কেটে দিই, 5 8 40। এবার 2 দিয়ে এই 8টাকে কেটে দিই, 4। এবার দেখো 65 13 দিয়ে কাটাকুটি যায়, তাহলে 13 দিয়ে 5 13 65 হয়, আর 13 দুগুণে 26 আর একটা 0 আছে। এবার এই 5 দিয়ে 20কে কাটবো, 5 4 20। এখানে আর কিছু কাটাকুটি হচ্ছে না, 7টা কিন্তু এইখানকার সংখ্যার সাথে গুণ হয়ে যাবে কারণ 7টা নিচে আছে। তাহলে এদিকে কি হচ্ছে, এদিকে থাকছে h/7 আর এইদিকে থাকছে 4 গুণ 4 গুণ 100, অর্থাৎ 4 4 16, 1600। তাহলে এবার আমরা পেয়ে যাচ্ছি 7 দিয়ে 1600 গুণ হয়ে যাবে, h ইকুয়ালস টু 1600 গুণ 7 এত সেন্টিমিটার। ঠিক আছে, এবার এখানে গুণ করে দাও। আর সেন্টিমিটার এটা যেহেতু অনেক বড় একটা অঙ্ক, তো এই সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিয়ে চলে আসি। হ্যাঁ, মিটারে, তাই 100 দিয়ে আবার ভাগ করে দিই, তাহলে মিটার চলে আসবে। তোমরা সেন্টিমিটারেও রাখতে পারো উত্তরটা, কোনো অসুবিধা নেই, তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। 0 0 কেটে দাও, 7 দিয়ে গুণ করো, 6 7 42 2 হাতে 4, তাহলে 7 1 7 4 11, অর্থাৎ 112 মিটার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 12-2 বলছে 3 মিটার ব্যাস বিশিষ্ট, এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে, ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক, অর্থাৎ এখানে ব্যাসার্ধ হবে 3/2। তো বলছে 3 মিটার ব্যাস বিশিষ্ট এবং 21 মিটার গভীর একটি কুয়ো খনন করা হলো, এবং খনন করা মানে খোঁড়া, মানে সেখানে যে কুয়ো বানানো হচ্ছে তার থেকে মাটি খোঁড়া হচ্ছে, ঠিক আছে, মাটি খুঁড়ে সেই মাটিটা বাইরে বার করা হচ্ছে। তো কুয়ো খনন করা হলো এবং নির্গত মাটি মানে যে মাটিটা বেরোবে সেটা কুয়োর চারিদিকে 4 মিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে দেওয়া হলো। একটি বেদি নির্মাণ করা হলো, ছড়িয়ে দিয়ে এটা বেদি, বেদি মানে মানে একটা বাঁধের মতো জিনিস তৈরি করা হলো, মানে কুয়োটার চারপাশে গোল করে একটা ঘেরা, মানে এটা তোমরা হয়তো দেখেছো যে কুয়োর ধারে কি করি আমরা, অনেক সময় কি করি, কুয়োটাকে পাঁচিল দিয়ে গেঁথে উঁচু করে দিই, তো সেই রকমই। তো এরকম উঁচু করা হলো মাটি দিয়ে, তো একটা বেদি নির্মাণ করা হলো, ওই বেদিটির উচ্চতা নির্ণয় করো। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু একটু বাস্তব বুদ্ধি রাখার চেষ্টা করো, কারণ ছবিতে আমি যদি ছবি আঁকি তো ছবি এঁকে অতটা আমি বোঝাতে পারবো না যে ব্যাপারটা কি হচ্ছে, তাও তোমাদের আমি চেষ্টা করছি বোঝানোর জন্য।
তোমরা কিন্তু বাস্তব অভিজ্ঞতা, বাস্তব বুদ্ধি কিন্তু তোমাদের রাখতে হবে। যখন এই ছবি আঁকবো তখনই তোমাদের বাস্তবের সাথে চিন্তা ভাবনা করতে হবে, বাস্তবের মধ্যে যে কিরকম হয় দেখতে। তো আমরা সবার প্রথমে একটা কুয়োর ছবি আঁকবো। তো কুয়ো বলতে চোঙ আকৃতি। তো এরকম একটি ধরে নাও কুয়ো আছে। এরকম একটি কুয়ো আছে। তো এই কুয়োর নিচের অংশটা কি বৃত্তাকার, তাই না? এবং এই বৃত্তের একটা ব্যাসার্ধ থাকবে, সেই ব্যাসার্ধটা দিয়ে দিয়েছে এখানে 3/2 মিটার। আর কতটা গভীরতা? গভীরতা 21 মিটার। 21 মিটার। এবার কুয়ো থেকে কতটা মাটি উঠবে? কুয়ো থেকে যে মাটিটা উঠবে সেটা হচ্ছে এই চোঙের আয়তনের সমান। একটা চোঙের ভিতরে যতটা জায়গা থাকে সেটাই হচ্ছে তার আয়তন। তাহলে কুয়োটা যেটা তৈরি হবে সেখানে যে মাটিটা ছিল সেই মাটির আয়তনটা হবে এই চোঙের বা এই কুয়োর আয়তনের সমান। এবং আমরা দেখতে পাচ্ছি যেহেতু কুয়োটা চোঙাকৃতি, তাহলে সেই চোঙের আয়তনের সূত্র হয় পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা, অর্থাৎ কুয়োর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে কুয়োর আয়তন যদি পাই আর স্কোয়ার এইচ হয়, তাহলে এই আয়তনের মাটি কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। এবং বাইরে বেরিয়ে আমি কি করছি? বাইরে বেরিয়ে বার করে আমি কুয়োর চারধারে মাটিটা ফেলে দিয়ে আমি উঁচু করছি। এবার বন্ধুরা, যখন আমরা কুয়োটা এরকম উঁচু করব চারধারে মাটি ফেলে, তখন এই রকম অংশটা হবে, দেখতে হবে এরকম। এটা কুয়োর মুখটা, হ্যাঁ, এটা কুয়োর মুখ। তার চারপাশে আমি এইরকম ভাবে একটা ঘেরা একটা অঞ্চল তৈরি করছি। এবং এইটার একটা কিছু উচ্চতা থাকবে, তাই না? এরকম একটা উচ্চতা থাকবে। এটা হচ্ছে কুয়োর উপরের অংশ। মানে অ্যাকচুয়ালি উপরের অংশ এইটা হবে। এটা তো মাটি দিয়ে উঁচু করে ফেললাম। এইটা হচ্ছে কুয়োর মুখ, হ্যাঁ, এটা হচ্ছে কুয়োর মুখ। আর তারপরে আমরা মাটি দিয়ে এরকম করে উঁচু করেছি, ঠিক আছে? নিচে কুয়োর ভিতরে মাটি ফেলে দেবো না আবার। তাহলে এরকম ভাবে ধরে নাও এখান থেকে এতটা পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছি, আর তার চারপাশে এরকম ভাবে আমি মাটি ফেলে দিয়েছি। ঠিক আছে? তোমাদের কিন্তু বাস্তব বুদ্ধি দিয়ে এটাকে ভাবতে হবে। এবার এই জিনিসটাকে যদি আমি এইভাবে উপর থেকে যদি দেখি তাহলে কি দেখবো? এই রকম দেখতে পাবো। এইটা দেখতে পাবো কুয়োর মুখ, আর তার চারপাশে এইরকম ভাবে আমি মাটি ফেলবো। এরকম চারপাশে মাটি ফেলবো, ঠিক আছে? এবার মাটিটা কতটা চওড়া বলে দিয়েছে। মাটিটা আমি কতটা চওড়া, এটা তো কুয়োর মুখ, তো মাটিটা বলে দিয়েছে 4 মিটার চওড়া। তার মানে বেধটা 4 মিটার। এবার কুয়োর মুখের ব্যাস কত? ব্যাস হচ্ছে 3 মিটার। অর্থাৎ এইখান থেকে এতটার পরিমাপ 3 মিটার। তার মানে এইখান থেকে এতটার পরিমাপ 3 মিটার। এখান থেকে এতটা পুরোটা 3 মিটার। তাহলে এইখান থেকে এতটা কত হবে? ব্যাসার্ধ হবে, কুয়োর মুখের ব্যাসার্ধ হবে। তাহলে এটা হচ্ছে আর, যেটা হচ্ছে 3/2 এত মিটার। 3/2 মানে 1.5 মিটার, তাই না? 3/2 মানে 1.5 মিটার। তো এটা আমি 1.5ই এখানে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা কত? 1.5 মিটার। তো বন্ধুরা, এটা যদি 1.5 হয় তাহলে এইটা কত হবে? এটা হবে 5.5 মিটার। কেন? কারণ এইখান থেকে এতটা 4 মিটার, এইখান থেকে এতটা 1.5 মিটার, তাহলে যোগ করলে কত হবে? 5.5 মিটার। মানে এটা হলো অন্তর ব্যাসার্ধ আর এটা হলো বহিঃ ব্যাসার্ধ। এটাই কিন্তু কুয়োর, এই কুয়োর মুখ আর তার চারপাশে মাটি দিয়ে উঁচু করলে এই অংশগুলোতে মাটি আছে, ঠিক আছে? মাটি আছে। আর মাটিটা কতটা উঁচু করা হয়েছে? আমি ধরে নিচ্ছি মাটিটা এতটা উঁচু করা হচ্ছে, এইচ বেদিটা এতটা উঁচু করা হয়েছে। তাহলে এটাও তো একটা চোঙ, তাই না? দেখো এই যে আকৃতিটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা ফাঁপা চোঙ। তো এই ফাঁপা চোঙের যে আয়তন হবে, সেই আয়তনটাই হচ্ছে তো কুয়ো থেকে যে মাটি উঠেছে তার সমান। বুঝে দেখো ব্যাপারটা। আমি এখান থেকে মাটিটা তুলে এই জায়গাগুলোতে ফেলে দিচ্ছি।
ফেলে দিয়ে উঁচু করছি, তাহলে এইচ উচ্চতার একটা বেদি তৈরি করেছি। তো এই যে উচ্চতার বেদিতে যতটা মাটি পড়বে সেই মাটিটাই তো কুয়ো থেকে উঠছে, আর মাটি ফেলার ফলে যে আকৃতিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা ফাঁপা চোঙের মতো, এবং সেই চোঙের ভিতরের অংশটা কুয়োর যে মুখ তার সমান হবে এই যে আকারটা, আর বাইরেরটা হচ্ছে মাটি, 4 মিটার লম্বা মানে চওড়া মাটি। তাহলে আমি এখানে এই ফাঁপা চোঙের আয়তন কত হবে, একটু আগে এই অঙ্কটা আমরা করলাম, ফাঁপা চোঙের আয়তন হচ্ছে পাই ইন্টু বাইরের ব্যাসার্ধ অর্থাৎ 5.5 এর স্কোয়ার মাইনাস ভিতরের ব্যাসার্ধ মানে 1.5 এটার স্কোয়ার, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, ইন্টু কতটা উচ্চতা, এই যে উচ্চতা। তাহলে এটা হচ্ছে আয়তন, যতটা জায়গায় মাটিটা ফেলা হয়েছে তার আয়তন। এটাই হচ্ছে এই কুয়ো থেকে যে মাটিটা উঠছে তার আয়তনের সমান, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ এর সমান, পাই আর স্কোয়ার এইচ এর সমান। এখান থেকে আমরা সমাধান করে পাই আর স্কোয়ার এইচ বলতে এখানকার এইচ হচ্ছে 21, ঠিক আছে, এখানকার এইচ আর এখানকার এইচ কিন্তু আলাদা, তো আমি এটাকে এইচ না লিখে এখানে এইচ লিখি, বুঝতে সুবিধা হবে, ইন্টু 21। এবার এই অঙ্কটাকে আমরা এই সমীকরণটাকে সমাধান করি, এইচ এর মান পেয়ে যাবো, মানে আমরা উত্তরটা পেয়ে যাবো। তাহলে এবার আমরা এখানে লিখে করি, ধরি বেদির উচ্চতা এইচ মিটার, বাংলাতেও লিখতে পারো এইচ মিটার। এবার লিখব বেদির মুখের ব্যাসার্ধ 3/2 মিটার সমান সমান 1.5 মিটার। বেদিটি 4 মিটার চওড়া, অতএব বেদির বাইরের ব্যাসার্ধ বা বহির্ব্যাসার্ধ লিখতে পারবো, বাইরের ব্যাসার্ধ সমান সমান 1.5 প্লাস 4 এত মিটার সমান সমান 5.5 মিটার। এবার লিখব অতএব বেদিতে যে পরিমাণ মাটি আছে তার আয়তন, যে পরিমাণ মাটি আছে তার আয়তন সমান সমান পাই ইন্টু 5.5 স্কোয়ার মাইনাস 1.5 স্কোয়ার ইন্টু উচ্চতা। এবার এইচটা কি আমরা এখানে ধরে নিয়েছিলাম উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, এত ঘন মিটার। এবার এই উচ্চতাটাই সমান হবে কুয়োর মাটির আয়তনের সমান। এবার লিখব কুয়োর গভীরতা, তুমি এটাকে ক্যাপিটাল এইচ ধরে নাও, কুয়োর গভীরতা 21 মিটার, এটাকে আমরা ক্যাপিটাল এইচ ধরে নিচ্ছি, ঠিক আছে, ক্যাপিটাল এইচ 21 মিটার। আর ভূমির ব্যাসার্ধ কত, 3/2 মিটার। কুয়োর ভূমির ব্যাসার্ধ হচ্ছে 3/2 মিটার, অতএব কুয়োর ভিতরকার কুয়োর আয়তন সমান সমান পাই ইন্টু ব্যাসার্ধ অর্থাৎ 3/2 এর স্কোয়ার ইন্টু উচ্চতা 21 এত ঘন মিটার। এবার এই আয়তনটার এই আয়তনটা সমান হবে, তাহলে প্রশ্ন অনুসারে পাই ইন্টু 5.5 স্কোয়ার মাইনাস 1.5 স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালস টু পাই ইন্টু 3/2 স্কোয়ার ইন্টু 21। তো বন্ধুরা এবার এখানে ক্যালকুলেশন করব, পাই এখানে ক্যান্সেল হয়ে গেল। এবার এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবো আগের অঙ্কটাতে যেরকম ফেলেছিলাম। তো 5.5 প্লাস 1.5 ইন্টু 5.5 মাইনাস 1.5 ইন্টু এইচ ইকুয়ালস টু 3 ইন্টু 3 ইন্টু 21 বাই 2 ইন্টু 2।
কেন হলো? কারণ 3/2 এর হোল স্কয়ার আছে, তার মানে 3 বার উপরে মানে দুটো 3 গুণ হবে আর নিচে দুটো 2 গুণ করতে হবে। এবার বন্ধুরা এখানে 5.5 এর সাথে 1.5 যোগ করলে আমরা পাবো 5 আর একে 6 আর এখানে 0.5 মানে 1 অর্থাৎ 7। আর এখানে 5.5 থেকে 1.5 বাদ দিলে আমরা পাবো 4 ইন্টু এইচ ইকুয়ালস টু 3 ইন্টু 3 ইন্টু 21 ইন্টু ডিভাইডেড বাই 4, 2 দুগুণে 4 হয়। এবার বন্ধুরা এখানে 7 আর 4, 7 দিয়ে এখানে 21কে কেটে দিই, 3 7 21। এখন বন্ধুরা এখানে আর কোনো কাটাকুটি হচ্ছে না, তাহলে আমরা কি করব 3 3 3 গুণ করব আর এখানে 4টা এই পাশে নিয়ে চলে আসলে কি হবে 4 এর সাথে 4 গুণ হয়ে যাবে অর্থাৎ 16 হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়ালস টু কত হচ্ছে 3 3 3 গুণ করলে 27 আর 4 এর সাথে 4 গুণ করলে 16 অর্থাৎ বেদির উচ্চতা কত হলো 27/16 এত মিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 12-3 বলছে একটি চোঙাকৃতি পাত্র যার ব্যাস 12 সেন্টিমিটার, এখানে ব্যাস দিয়েছে, ঠিক আছে, ব্যাসার্ধ তাহলে 6 সেন্টিমিটার হবে, মানে 8টা তাহলে 6 সেন্টিমিটার হবে, উচ্চতা অর্থাৎ এইচ 15 সেন্টিমিটার, এটি আইসক্রিমে পূর্ণ ছিল। তাহলে এই ছবিটাকে একটু আঁকার চেষ্টা করি। তাহলে সবার প্রথমে আমরা একটি চোঙাকৃতি পাত্র আঁকবো। তাহলে এর নিচের অংশটা আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তাকার, আমরা জানি চোঙের সবসময় নিচের অংশটা উপরের অংশটা বৃত্তাকার হয়। তাহলে এটা হচ্ছে তার একটা ব্যাসার্ধ থাকবে এবং এই ব্যাসার্ধটা হচ্ছে ব্যাস যদি 12 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 6 সেন্টিমিটার হবে। আর তার উচ্চতাটা অর্থাৎ এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত যুক্ত করলে যে দৈর্ঘ্যটা পাবো সেটাই হচ্ছে উচ্চতা। সেই উচ্চতাটা কত বলে দিয়েছে 15 সেন্টিমিটার। এবার এখানে এই চোঙাকৃতি পাত্রটা আইসক্রিমে ভরা আছে, ভেবে নেওয়ার ভিতরে আইসক্রিম আছে। এবার এই আইসক্রিম কি করছে, সেই আইসক্রিম শঙ্কু আকৃতির পাত্র যার ব্যাস 6 সেন্টিমিটার এবং গভীরতা 12 সেন্টিমিটার তাতে এমনভাবে ভর্তি করা হলো যেন উপরিভাগ অর্ধগোলাকৃতির হয়। তোমরা নিশ্চয়ই জানো যে আইসক্রিম যেটা খাওয়া হয় কোণের মধ্যে, হ্যাঁ, কোণের মধ্যে আইসক্রিম খাওয়া হয়, এরকম অনেকেই খায়। তো সেটা কিরকম দেখতে হয়, এরকম সর্বপ্রথম আমরা একটি কোণ আঁকবো, হ্যাঁ, কোণ আঁকবো এবং তার বৃত্তাকার অংশটা উপরের দিকে আঁকবো। এরকম একটি কোণ বা শঙ্কু নেওয়া হলো, এরকম একটি পাত্র। এবার এর মধ্যে আইসক্রিমটা ঢালা হলো। এবার যখনই আইসক্রিমটা ঢালবে না তখন আইসক্রিমটা এই শঙ্কুর মধ্যে এই রকমভাবে উপরের অংশটা এরকম একটা অর্ধ গোলাকৃতির একটা অংশ মানে আকারের একটা আকার হয়ে থাকবে, ঠিক আছে। তো এই অর্ধ গোলাকৃতি যে আমরা আইসক্রিমের অংশটা দেখতে পাচ্ছি, এখানেও আইসক্রিম আছে ভিতরেও আইসক্রিম আছে, ঠিক আছে। তো এই যে বৃত্তাকার অংশটা দেখতে পাচ্ছি, এই যে বৃত্তটা, এই বৃত্তাকার অংশটা, এই বৃত্তের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটাই এই গোলকেরও ব্যাসার্ধ হবে, এই শঙ্কুরও ব্যাসার্ধ হবে, তাই না, তাই তো। তাহলে এই ব্যাসার্ধটা কত আমি এখানে ছবিতে আঁকছি, সেটা এখানে দিয়ে দিয়েছে যে ব্যাস বলেছে 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 3 সেন্টিমিটার হবে। এটাকে আমরা ক্যাপিটাল আর ধরি, এটাকে ক্যাপিটাল এইচ ধরে নিই, তাহলে এইটাকে আমি স্মল আর ধরে নিতে পারি। তাহলে ব্যাসার্ধ কত 3 সেন্টিমিটার, ঠিক আছে। আর গভীরতাটা কত 12 সেন্টিমিটার, অর্থাৎ এইখান থেকে এতটা বলে দিয়েছে গভীরতা, সেটা হচ্ছে কত 12 সেন্টিমিটার। এবার আমরা বুঝতেই পারছি যখন এখান থেকে আইসক্রিম ঢালবো এতে তখন এই জায়গাটাতেও ভরবে আর এই জায়গাটাতেও ভরবে, অর্থাৎ এই অর্ধগোলাকৃতি অংশের আয়তন আর এই শঙ্কুর ভিতরের আয়তন, এই দুটো আয়তনের যে সমষ্টি বা যোগফল হবে সেটাই হচ্ছে এই একটা এই শঙ্কু, এতে আইসক্রিম ঢাললে যে আইসক্রিমটা রাখা হবে সেই আইসক্রিমের আয়তন। অর্থাৎ একটা শঙ্কুর মধ্যে যদি আইসক্রিম আমি ঢালি তাহলে কতটা আইসক্রিম ঢালবো তার আয়তন হবে 2/3 পাই আর কিউব, আর এটার আয়তন 1/3
পাই আর স্কোয়ার এইচ, এই দুটো আয়তনের যোগফল, এই দুটো আয়তনের আমরা যোগ করব। যোগ করলে যে আয়তনটা পাচ্ছি 2/3 পাই আর কিউব প্লাস 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই যে আয়তনটা, এই আয়তনটাই হচ্ছে এই একটা শঙ্কুর মধ্যে যদি আইসক্রিম রাখা হয় তার আয়তন। এবার চেয়েছে এরকম কটা আইসক্রিমের শঙ্কুতে, মানে কটা এরকম পাত্রে আমরা আইসক্রিম রাখবো। তাহলে এর ভিতরে যে আইসক্রিম আছে সেই আইসক্রিমের আমি এইরকম করে রাখবো, এরকম কটা শঙ্কুর মধ্যে আমি আইসক্রিম রাখতে পারবো, অর্থাৎ শঙ্কুর সংখ্যা এখানে চেয়েছে। তো আমি ধরে নেবো এরকম এক্স সংখ্যক শঙ্কুতে আমি আইসক্রিম ভরবো, মানে এতে যে আইসক্রিম আছে সেই আইসক্রিম আমি এক্স সংখ্যক এরকম শঙ্কুতে ভরতে পারবো। তাহলে এক্স সংখ্যক শঙ্কুর আয়তন কত হবে? এক্স ইন্টু এই আয়তনটা হবে। তাহলে এই আয়তনটাই তো, এই যে আয়তনটা আমরা পাচ্ছি এক্স সংখ্যক শঙ্কুর যে আয়তন, এই আয়তনের সমান সমান আয়তন হবে এই পাত্রের যে আইসক্রিম আছে তার আয়তনের সাথে, তাই তো? এবং ওখান থেকে আমরা একটা সমীকরণ পাবো, সেই সমীকরণ থেকে আমরা সমাধান করে এক্স এর মানটা পেয়ে যাব। খুব সহজ একটা অঙ্ক, তাহলে করে ফেলি। তাহলে এবার লিখবো, ধরি এক্সটি শঙ্কু আকারের পাত্রে সমস্ত আইসক্রিম ভরা যাবে। এবার লিখব এক্সটি শঙ্কু আকৃতির পাত্রের আয়তন সমান সমান একটি চোঙাকৃতি পাত্রের আয়তন। এবার এক্সটি শঙ্কু আকৃতির পাত্রের আয়তন কত হবে? এক্স গুণ এই আয়তনটা, ঠিক আছে? তোমরা মনে রাখবে অর্ধ গোলাকার ক্ষেত্রের আয়তন হয় 2/3 পাই আর কিউব, আর শঙ্কুর আয়তনের সূত্র হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই দুটো মানকে আমরা যোগ করে দেবো, 2/3 পাই আর কিউব প্লাস 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু একটা চোঙের আয়তন কত, এটার আয়তন কত হয় পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? পাই আর স্কোয়ার হচ্ছে ভূমির ক্ষেত্রফল আর এইচ হচ্ছে উচ্চতা, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, পাই আর স্কোয়ার এইচ। এখানে লিখে দেবো এবার চিহ্নগুলোর মানে। আর স্মল আর হচ্ছে শঙ্কুর সমান শঙ্কুর ইকুয়াল শঙ্কুর ভূমির, এটা লিখে দাও, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান সমান অর্ধগোলকের গোলক তো লেখাই আছে, অর্ধগোলকের ব্যাসার্ধ, সেটা এখানে কত পরিমাপটা এখানে দিয়ে দিয়েছে, সেটা সমান সমান লিখবে এখানে 3, হ্যাঁ 6/2, 3 তো সরাসরি দেয়নি, 6 দিয়ে দিয়েছে ব্যাসটা, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলাম, এত সেন্টিমিটার, মানে 3 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এইচটা কি? স্মল এইচটা হচ্ছে এই শঙ্কুর গভীরতা, তো এটা লিখবে শঙ্কুর গভীরতা, যেটা এখানে দিয়ে দিয়েছে 12 সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ 12 সেন্টিমিটার। আচ্ছা, ক্যাপিটাল আর যেটা, সেটা হলো চোঙের ভূমির ব্যাসার্ধ, এবং সেটা এখানে ব্যাস দিয়ে দিয়েছে, 12, তাহলে ব্যাসার্ধ হবে 6, তাহলে সেটা 6টা কি করে দেখাবো, 12/2 করে সমান সমান
6 সেন্টিমিটার। ক্যাপিটাল এইচটা কি? চোঙের উচ্চতা, যেটা হচ্ছে দিয়ে দিয়েছে 15 সেন্টিমিটার। এবার চেক করে নিই, 15 দিয়েছে তো? হ্যাঁ 15 দিয়েছে। ব্যাস, এবার মানগুলো বসিয়ে দাও, উত্তর পেয়ে যাবে। তাহলে এক্স, আর এখানে কি কমন যাচ্ছে বলো তো বন্ধুরা? এখানে কমন যাচ্ছে, দেখো নিচে 3 আছে, তার মানে 3 কমন যাবে, উপরে পাই আছে, পাই কমন যাবে, 3টে আর আছে, 2টো আর আছে, মানে এখানে 2টো আর কমন যাবে, তাই তো? তাহলে পড়ে থাকবে এখানে 2r, আর এখানে পড়ে থাকবে পাই নিয়ে নিয়েছি, আর স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে একটা এইচ পড়ে থাকবে ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ। এবার পাই আর এখানে পাই ক্যান্সেল হয়ে গেল। এবার মানগুলো বসিয়ে দিই, এক্স ইন্টু স্মল আর এর মান কত? স্মল আর এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার বাই 3, 2 ইন্টু 3, আর এইচ এর মান কত? 12, ইকুয়ালস টু ক্যাপিটাল আর এর মান কত? 6, আর ক্যাপিটাল এইচ এর মান হচ্ছে 15। তো বন্ধুরা এখানে ক্যালকুলেশন করিনি একটু, তাহলে 3, এখানে একটা 3 কেটে গেল, তাহলে এক্স ইন্টু 3, এখানে গুণ করলে 3 দুগুণে 6, 6-এর সাথে 12 যোগ করলে 12-6 18, ইকুয়ালস টু 6 ইন্টু 6 ইন্টু 15, 6 স্কোয়ার মানে 2 আর 6কে গুণ করবো। এবার বন্ধুরা এখানে 3 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18, আবার 3 দিয়ে কাটো, 3 3কে 9, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে কাটো, 3 5-এ 15, তাহলে এক্স ইকুয়ালস টু কি বেরোলো? 10 বেরোলো, ঠিক আছে? অর্থাৎ 10টা এরকম শঙ্কু আকৃতির পাত্রে আমি আইসক্রিম ভরতে পারবো। তাহলে এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 12-4 বলছে একটি জলপূর্ণ শঙ্কু আকৃতির পাত্র যার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধটা দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার, গভীরতা দিয়ে দিয়েছে 8 সেন্টিমিটার। উক্ত পাত্রে একটা গোলক এমনভাবে নিমজ্জিত করা হলো যেন তা পাত্রের পার্শ্বতল এবং পাত্রের উপরিতল স্পর্শ করে থাকে। পাত্রের কত শতাংশ জল উপচে পড়বে? তো বন্ধুরা খুব স্বাভাবিক ব্যাপার, আমরা একটা কোনো পাত্রে যদি আরও একটা মানে জল ভর্তি পাত্রে কোনো একটা বস্তু যদি ফেলে দিই, তাহলে সেই বস্তুটা কি করবে? জলকেও অপসারিত করবে, তাই না? মানে জলটা উপচে পড়বে। তো সেই কতটা জল উপচে পড়ে? যে বস্তুটা রাখলাম তার আয়তন যতটা হবে, সম আয়তনের জলকে ওই পদার্থটা উপচে ফেলবে। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র, তাই তো? তোমরা পড়ে এসছো নিশ্চয়ই ক্লাস 8 লেভেলে। তো এখানে আমরা কি করব? দেখতে পাচ্ছি একটা শঙ্কু আছে, তো সেই শঙ্কুটাকে আমি এখানে আঁকার চেষ্টা করি। এরকম একটি শঙ্কু আছে, এটা হলো শঙ্কুর ব্যাস, ভূমির ব্যাস, আর এটা হলো তার উচ্চতা। এবার এই শঙ্কুটার ভিতরে আমি একটা বল রাখবো, ঠিক আছে? একটা গোলক রাখবো, এই যে বলছে একটি গোলক এমনভাবে নিমজ্জিত করা হলো যেন পাত্রের পার্শ্বতল, পার্শ্বতল মানে এইটা, হ্যাঁ এইটাকে পার্শ্বতল বলা হয়, এটাকে পার্শ্বতল বলা হয়। পার্শ্বতলটাকে স্পর্শ করবে, আর এটা হচ্ছে উপরের তল, এইটাকে স্পর্শ করবে। তাহলে কিভাবে হবে? সেটা থাকবে কিভাবে? এটা স্পর্শ করবে, হ্যাঁ এখানে একটু হয়নি, এই জায়গাটা স্পর্শ করবে এরকম। তাহলে এইরকম একটা গোলক বা একটা বল আমি এইভাবে তার মধ্যে রাখবো, পার্শ্বতলকে স্পর্শ করবে দুদিকে, আর এদিকে উপরের তলটাকেও স্পর্শ করবে। তাহলে এই বলের যে আয়তন বা এই গোলকের যে আয়তন হবে, তত আয়তনের জলই কিন্তু এখানে উপচে ফেলবে। তার মানে আমি কি করব? গোলকের আয়তনটা বার করব, সেই আয়তনটাই হবে যতটা জল উপচে পড়ছে তার আয়তন। আর সাথে সাথে এই যে আমরা শঙ্কুটা দেখতে পাচ্ছি, এই শঙ্কুর ভিতরে প্রথমে কতটা জল ছিল সেই আয়তনটা বার করব, এবং সেটা কি হবে? শঙ্কুর আয়তনের সমান হবে। এইবার শঙ্কুর আয়তনের যেটা আয়তনটা বার করলাম, এবার সেই আয়তন দিয়ে আমরা জলের আয়তন, যে জলটা উপচে পড়ে যাচ্ছে তাকে যদি ভাগ করে দিই, তাহলেই পেয়ে যাব কতটা জল শতকরাতে, ঠিক আছে? কতটা জল উপচে পড়লো, তাকে 100 দিয়ে গুণ করতে হবে অবশ্যই। তার মানে কি? গোলকের আয়তনের সম আয়তনের জল উপচে পড়ছে, তাহলে শতকরাতে যদি বার করি তাহলে আমরা এইভাবে লিখব যে গোলক দ্বারা অপসারিত জলের আয়তন ডিভাইডেড বাই এই যে শঙ্কুটা, শঙ্কুর মধ্যস্থিত জলের আয়তন ইন্টু 100 করলেই আমরা পেয়ে যাব কত শতাংশ জল উপচে পড়ছে। তাহলে এখানে আমরা যেটা লিখবো সেটা হলো কি, এই
গোলকটা যেটা দেখতে পাচ্ছি, এই গোলকের যে আয়তন সেটাই হচ্ছে উপচে পড়া জলের আয়তন। তাহলে এখানে লিখব উপচে পড়া জলের আয়তন সমান সমান গোলকের আয়তন সমান সমান গোলকের আয়তনের ফর্মুলা হয় 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের কিউব। ঠিক আছে, এবার সমস্যাটা হচ্ছে ব্যাসার্ধটা কত হবে। তো বন্ধুরা, আমি এখানে তোমাদের ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এই অংশটা মুছে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। দেখো, একটা শঙ্কু সবসময় এরকম একটি ত্রিভুজ তৈরি করে। ঠিক আছে, তার পার্শ্বতল আর ভূমির যে ব্যাস সেটা নিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়। তো এই ত্রিভুজের এই যে ভিতরে যে বৃত্তটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত। ঠিক আছে, অন্তর্বৃত্ত। তো এই শঙ্কুর উচ্চতাটা তো এখানে বলেই দিয়েছে, শঙ্কুর উচ্চতা এটা। ঠিক আছে, তো এই উচ্চতাটা এখানে বলে দিয়েছে। দেখো, শঙ্কুর উচ্চতাটা কত বা গভীরতাটা কত, 8 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে এইচ, যেটা হচ্ছে 8 সেন্টিমিটার। এবার বন্ধুরা, এই যে আমরা অন্তর্বৃত্তটা দেখতে পাচ্ছি, এটা তো অন্তর্বৃত্ত। তো এই অন্তর্বৃত্তের যে কেন্দ্রটা হয় না, এই কেন্দ্রটা এই ত্রিভুজের, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, শঙ্কু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের যে উচ্চতাটা বা গভীরতাটা, এই গভীরতার 3/1 অর্থাৎ এই যে এটা যে আর, এই আরটা হচ্ছে উচ্চতার 3/1 উচ্চতার 3/1 অর্থাৎ এই পুরোটা যদি 3 একক হয়, তাহলে এইখান থেকে এতটা 1 একক। তোমাদের বোঝাতে পারলাম? তাহলে এটা যদি 1 একক হয়, তার মানে কি, এটা কত অংশ হলো? 1/3 অংশ হলো, 1/3 অংশ। এবার মোট উচ্চতাটা হচ্ছে যদি 8 হয়, তাহলে আর হবে h ইন্টু 1/3। তাহলে আমরা পেয়ে গেলাম। এখানে এবার ব্যাসার্ধটা লিখবো। ঠিক আছে, ব্যাসার্ধটা লিখবো। এবার ছবিটা এখানে কমপ্লিট করে দিই। তাহলে এখানে লিখব 4/3 পাই ইন্টু h/3 এতর হোল কিউব। ঠিক আছে, আচ্ছা, এইবার এই এইচ এর মান আমরা পরেও বসাতে পারি, এখনও বসাতে পারি, বাট আমি চাইছি না যে এখন বসাবো। ঠিক আছে, এটা পরে বসাবো। পরিমিতির অঙ্কে সবসময় কাটাকুটি লাস্টের দিকে করতে হয়। তাই এখানে আমার তো উত্তরটা বেরোচ্ছে না, এরপরে আমাদের আর অনেক কিছু করতে হবে। তাই এখানে আমি এইচ এর মানটা আপাতত বসাচ্ছি না। এইচ এর মান তো 8 আমরা জানি। ঠিক আছে, তো এইচটা আমরা এখানে লিখে দিচ্ছি। এইচটা কি? এইচটা হচ্ছে, এখানে পাশে লিখে দাও যে এইচ ইকুয়ালস টু শঙ্কুর গভীরতা ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম কতটা আয়তনের জল উপচে পড়েছে তার আয়তন। এবার আমরা শঙ্কুর আয়তন বার করব। এবার লিখব শঙ্কুর আয়তন সমান সমান, শঙ্কুর আয়তনের ফর্মুলা হয় 1/3 পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু এইচ, মানে গভীরতা। এবার শঙ্কুর ব্যাসার্ধ কোনটা? তো শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে এইখান থেকে এতটা, সেটা এখানে বলে দিয়েছে যে ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। তার মানে এখানে কি, এটা 6 সেন্টিমিটার। তো শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 1/3 ইন্টু পাই ইন্টু 6 স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, 6টা কি শঙ্কুর ভূমি বলতে হবে না, এখানে শুধুমাত্র ব্যাসার্ধ বললেই হবে, শঙ্কুর ব্যাসার্ধ। আচ্ছা, এবার এটা এককটা অবশ্যই লিখবে। এটা হচ্ছে ঘন সেন্টিমিটার, আর এখানেও লিখবে ঘন সেন্টিমিটার। এবার বন্ধুরা, এতটা আয়তনের জল উপচে পড়ছে, তো এই আয়তনটা দিয়ে ভাগ করলেই পেয়ে যাব কি হারে জলটা উপচে পড়ছে, এবং তার সাথে 100 গুণ করলেই পেয়ে যাব শতকরা কত অংশ জল উপচে পড়ছে। ঠিক আছে, যেমন ধরো পরীক্ষায় তুমি পেলে
30 50-এর মধ্যে, তাহলে কিভাবে নাম্বারটা লেখা হয়? 30/50 লেখা হয় না, এইভাবে তো লেখা হয় 50-এর মধ্যে 30 পেয়েছো। একইভাবে এই আয়তনের জলটা উপচে পড়ছে কত আয়তনের মধ্যে? এতটা আয়তনের মধ্যে, তাহলে এই আয়তনের সাপেক্ষে এতটা জল উপচে পড়ছে, তার মানে এইটাকে এই রাশিটা দিয়ে ভাগ করতে হবে। তারপর তাকে 100 দিয়ে গুণ করলে আমরা শতকরা পেয়ে যাবো। তাহলে এবার লিখবো অতএব শতকরা জল উপচে পড়ে, সুতরাং শতকরা জল উপচে পড়ে সমান সমান আমরা লিখব 4/3 পাই ইন্টু h/3 এটার হোল কিউব ডিভাইডেড বাই 1/3 পাই ইন্টু 6 স্কোয়ার ইন্টু h। এবার এখানে 3 3 ক্যান্সেল হয়ে গেল, পাই পাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে এবার যেটা থাকছে সেটাকে লিখব 4 ইন্টু h ইন্টু h ইন্টু h বাই, এখানে দেখো কিউব আছে না, তার মানে 3 বার h গুণ করব আর 3 বার 3 গুণ করব, এটা নিচে চলে আসবে। আর এখানে 6 আছে দুবার, তাহলে 6 ইন্টু 6, আবার এখানে একটা h আছে, এই h কেটে গেল। এবার নেক্সট স্টেপে h এর মান বসিয়ে দেবো, ঠিক আছে। এবং অবশ্যই এটাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ বেরোবে। তো এখানে শতকরা লিখে দিয়েছি বলে এখানে আর পার্সেন্টেজ দেবে না, ঠিক আছে, পার্সেন্টেজ দেবে না, ইন্টু 100। তাহলে এখানে 4 ইন্টু h এর মান হচ্ছে 8, আবার 8, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 100। তাহলে এখানে দেখো কাটাকুটি হচ্ছে 2 দিয়ে, 3 দুগুণে 6, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর কাটাকুটি এখানে হচ্ছে না। তাহলে উপরে হচ্ছে কত? 8 দুগুণে 4টা 32, 32 দুগুণে 64, তাহলে 6400, আর নিচে আসছে 339, 9 ইন্টু 3 27, 27 ইন্টু 3 81, 81 ইন্টু 3, 3 1 3, 3 8 24, 243। তাহলে এত হচ্ছে শতকরা, ঠিক আছে। তো তোমরা এটাকে দশমিকে নিয়ে আসতে পারো, যদি দশমিকে নিয়ে আসো তাহলে দেখো কত হবে। তাহলে 243, তো তাহলে 243 এটা হচ্ছে হবে তোমার 2 দিয়ে করলে কত হবে? 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে এখানে 4 হচ্ছে, হাতে 1 থাকে, 9, 9 দিকে 5, হাতে 1, 1, 154। তারপর এখানে একটা 0 আছে, 0 নামিয়ে দাও। তারপর আসবে কত দেখো, যদি 6 দিয়ে করি, 3 6 18, হাতে 1, 4 ছক 24, একে 25, 5 হাতে 2, 4 ছক 24, 6 দিন 12, তাহলে 14, 3 6 18, হাতে 1, 4 ছক 25, হাতে 2, 6 দিন 12, তাহলে 14, 1458। তার মানে এটা হচ্ছে 6 দিয়ে 1458, 2 থাকে, হাতে 1, 5 6, 6 দিকে 8, হাতে 1 থাকে 5, তার মানে দশমিক দিয়ে 0 নাও। এবার আবার 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 2 6 7, এই ভাগটা মিলবে না, এরকম পয়েন্টে পরে 1 ঘর অবধি রেখে দিতে পারো। 1 হাতে 1, 3, 3 এদিকে হচ্ছে 9, হাতে 1, তাহলে 91। তাহলে তোমরা লিখতে পারো 27.3। তাহলে এটাই হচ্ছে শতকরা, এত শতকরা। এটা তোমাদের যে উত্তর আছে বইতে সেটা কিন্তু ভুল দেওয়া আছে, এটার উত্তর কিন্তু এতটাই হবে, ঠিক আছে, এটার উত্তর। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম যে এত শতাংশ জল উপচে পড়ছে। বন্ধুরা, পরের অঙ্ক 12-5 বলছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে একটি ফাঁপা চোঙ নির্মাণ করা হলো, যার বহির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 32 সেন্টিমিটার। উক্ত চোঙের বেগ নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক। তো এরকম একটা গোলক আছে, নিরেট গোলক, এই গোলকটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, এটাকে আমি ক্যাপিটাল আর ধরে নিচ্ছি, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এবার এই গোলকটার তার আয়তন কত হবে? যখনই গলি আর একটা জিনিস বানানো হচ্ছে তখন আয়তনটা সমান হয়, তাহলে এই গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব, তাই তো? এটা হচ্ছে আয়তন। এবার এই আয়তনটা সমান হবে একটা ফাঁপা চোঙ। ফাঁপা চোঙ বলতে এই রকম, এটা ভিতরের অংশ, এটা হচ্ছে বাইরের অংশ। ফাঁপা চোঙ মানে ধরে নাও পাইপ। তো এই ভিতরের অংশটা কিন্তু খালি, ফাঁপা। এই যে অংশটা, এই অংশটাতেই কি আছে? এই অংশটাতেই উপাদান আছে, হ্যাঁ, উপাদান আছে, যেটা দিয়ে এই ফাঁপা চোঙটা তৈরি।
এবার চোঙটার উচ্চতা এটা চোঙের উচ্চতা এরকম। তো এই চোঙটার বহির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তো এটাকে যদি আমরা উপর দিক থেকে এরকম করে দেখি না, তাহলে আমরা এরকম দেখতে পাবো। উপর থেকে দেখলে আমরা দুটো বৃত্ত দেখতে পাবো, তাই না? একটু বাস্তবে একটু চিন্তা ভাবনা করতে হবে তোমাদের, যে সত্যি কি এরকম দেখতে পাবো? দেখো তোমরা একটা পাইপকে যদি তুমি এরকম করে উপর থেকে দেখো, তাহলে তুমি কিন্তু দুটো বৃত্ত দেখতে পাবে। তো এর মধ্যে এটাকে বলা হবে অন্তর ব্যাসার্ধ, আর এইটাকে বলা হবে বহির ব্যাসার্ধ। তো এই বহির ব্যাসার্ধর মানটা এখানে ধরে নাও, বহির ব্যাসার্ধটা এখানে দিয়ে দিয়েছে 5, ঠিক আছে, 5 সেন্টিমিটার। তাহলে অন্তর ব্যাসার্ধ কত হবে? যদি আমরা এই বেদটাকে যদি ধরে নিই, এটা হচ্ছে এক্স, এটা কতটা চওড়া? এক্স সেন্টিমিটার চওড়া। তাহলে এটা যদি 5 হয়, তাহলে এইটা এক্স সেন্টিমিটার কম হবে, অর্থাৎ 5 মাইনাস এক্স হবে, তাই না? ভেবে দেখো, এটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এটা কত হবে? 4 সেন্টিমিটার হবে। এটা যদি 5 হয়, তার থেকে 1 বাদ দাও, তাহলে এটা কত হবে? 4 হবে, তাই তো? তাহলে আমি এখানে কি লিখবো? 5 মাইনাস এক্স হবে, কারণ বেদটা আমি এক্স সেন্টিমিটার ধরে নিয়েছি। এবার তো তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? এই যে ভূমিটা, যে অংশটাতে আমরা দেখতে পাচ্ছি, ভূমিটার ক্ষেত্রফল কত হবে? এরকম অঙ্ক আগেই করেছি আমরা। তাহলে পাই ইন্টু 5 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? দেখো, এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, এটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ। তাহলে বাইরের ব্যাসার্ধ স্কোয়ার থেকে ভিতরের ব্যাসার্ধের স্কোয়ারকে আমি বাদ দিয়ে তার সাথে পাই গুণ করলেই আমরা পেয়ে যাব ভূমির ক্ষেত্রফল। আর তার সাথে উচ্চতা এইচ গুণ করলেই আমি পেয়ে যাব যে এই ফাঁপা চোঙের আয়তন, এবং সেই উচ্চতাটা কত দিয়েছে? 32 দিয়েছে, অর্থাৎ 32 আমরা গুণ করবো, ব্যাস। তো এই ফাঁপা চোঙের আয়তন আর এই গোলকের আয়তন দুটো সমান হবে, এবং এই দুটো সমীকরণকেই সমাধান করে আমরা এখান থেকে এক্স এর মানটা পেয়ে যাব। খুব সহজ একটা অঙ্ক। চলো করি, লিখি, ধরি। ফাঁপা চোঙের বেদ এক্স সেন্টিমিটার, অতএব ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ সমান সমান অন্তর ব্যাসার্ধ, হ্যাঁ, বহির ব্যাসার্ধ তো এখানে বলেই দিয়েছে, অন্তর ব্যাসার্ধ ব্যাসার্ধ সেটা কত হবে? বহির ব্যাসার্ধ মাইনাস বেদ। তাহলে বহির ব্যাসার্ধ হচ্ছে 5, বেদ হচ্ছে এক্স, তাহলে 5 মাইনাস এক্স এত সেন্টিমিটার। এবার এখানে লিখব। এখন প্রশ্নানুসারে ফাঁপা চোঙের আয়তন সমান সমান নিরেট গোলকের আয়তন। এবার ফাঁপা চোঙের আয়তন হবে পাই ইন্টু 5 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু উচ্চতা ইকুয়ালস টু নিরেট গোলকের আয়তন 4/3 পাই ইন্টু ব্যাসার্ধ, এটার হোল কিউব, তাই না? ব্যাসার্ধের হোল কিউব, এটা হচ্ছে সূত্র। তাহলে এবার মানটা আমরা বসিয়ে দিই, তাহলে পাই পাই কেটে গেল। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবো। এটা যদি এ হয়, এটা হচ্ছে বি, তার মানে এ প্লাস বি আবার এ মাইনাস বি ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 32, ঠিক আছে? চোঙের উচ্চতা কত? 32 সেন্টিমিটার ইকুয়ালস টু 4/3 ইন্টু গোলকের ব্যাসার্ধ কত? গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, তাহলে 6 কিউব। এবার এখানে ক্যালকুলেশন করি, ব্র্যাকেটটা তুলে দিই, এখানেও ব্র্যাকেট তুলে দিই, -5 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইন্টু 32 ইকুয়ালস টু 4/3 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, 3 বার 6 কে গুণ করবো, 3 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো, 16 দুগুণে 32, 4 দিয়ে কাটো, 4 4 16,
আবার 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, অর্থাৎ এদিকে থাকলো কত 9। আচ্ছা এদিকে কি থাকছে দেখো, 5 5 কেটে গেল, তাহলে একটা x থাকছে, আর এখানে থাকছে 10 মাইনাস এক্স, আর এদিকে থাকছে 9। এবার বন্ধুরা আমরা গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কত 10x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9। এবার তাহলে আমরা কি করব দেখো, এই এক্স স্কোয়ার আর 10xটাকে ওপাশে নিয়ে চলে যাবো, তাহলে এদিকে 0 থাকবে, তাহলে এক্স স্কোয়ারটা প্লাসে হয়ে যাবে, 10xটা হয়ে যাবে মাইনাস, আর 9টা হবে প্লাস। এবার 0টা এইদিকে লেখা যা ওইদিকে লেখা একই ব্যাপার, তাই 0টাকে ওইদিকে লিখে দিই। এবার বন্ধুরা এখানে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তো উৎপাদক বিশ্লেষণ করলে দেখো কত হয়, এক্স স্কোয়ার এখানে 10 আছে, 10কে আমরা তাহলে এইভাবে লিখতে পারি 9 + 1। এবার বন্ধুরা এখানে আমরা গুণ করব, 9 সাথে x কে গুণ করলে 9x, আর 1 সাথে x কে গুণ করলে x হবে, কিন্তু এখানে মাইনাস আছে বলে হবে -x প্লাস 9 ইকুয়ালস টু 0। এরপর বন্ধুরা আমরা কি কমন নেব, x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে x - 9, আর এখান থেকে মাইনাস কিছু কমন যাচ্ছে না, তাই এটা x - 9 লিখব। এবার এখানে মাইনাস কেন হয়ে গেল, কারণ এই যে মাইনাসটা ব্র্যাকেটের বাইরে রাখলাম, তাই যখনই মাইনাসটা ব্র্যাকেটের বাইরে রাখবো তখন চিহ্নগুলো পাল্টে যাবে। এবার দেখো আবার x - 9 কমন যাচ্ছে, পড়ে থাকছে x - 1 ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রতিটার মান শূন্য হবে, তাহলে লিখবো হয় x - 9 শূন্য, অথবা x - 1 শূন্য। তাহলে এটা থেকে আমি পাচ্ছি x এর মান 9, আর এখান থেকে পাচ্ছি x এর মান 1। এবার দুটোই কি উত্তর হবে, দুটো উত্তর হবে না। এই 9 সেন্টিমিটার হতে পারে না উত্তর, কেন বলো তো, তার কারণ দেখো, তার কারণ হচ্ছে বাইরের ব্যাসার্ধটা হচ্ছে 5, এটা বলে দিয়েছে 5, তো এইটা কখনো 9 হওয়া সম্ভব, এটা কখনো 9 হওয়া সম্ভব নয়, তো হওয়া সম্ভবই না। এটা যা বেরোবে সেটা তো 5-এর থেকে কম হবে, কারণ ভিতরেরটা তো কিছু না কিছু তো একটা মান আছে, তাই না, ভিতরের ব্যাসার্ধ। তো এটাই যদি 9 হয় তো সেটা তো সম্ভব না, 5-এর থেকে তো ছোট হতে হবে, এটাই তো বাইরের পরিমাপ, বাইরের পরিমাপটা 5, তা 9 কি করে সম্ভব, 9 সম্ভব না। তাহলে লিখবো বেদ 9 সেন্টিমিটার হওয়া সম্ভব নয়, অতএব চোঙের বেদ 1 সেন্টিমিটার। এটার উত্তরও কিন্তু বইতে তোমাদের ভুল দেওয়া আছে, তোমাদের বইতে দেওয়া আছে 10 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটার হবে না, 10 মিলিমিটার হবে, বা 1 সেন্টিমিটার। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, ঠিক আছে। বন্ধুরা পরের অঙ্ক 12-6 অঙ্কে বলা হচ্ছে 9 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, এখানে ব্যাস দিয়েছে, 9 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে একটি তার প্রস্তুত করা হলো, যার প্রস্থচ্ছেদের ব্যাস 0.2 সেন্টিমিটার। নির্মিত তারের দৈর্ঘ্য কত। তার হচ্ছে চোঙাকৃতি হয়, তো এরকমই একটি গোলক, এখানে সব আয়তন সম্পর্কিত অঙ্ক দিয়েছে। এরকম একটি গোলক আছে, সেই গোলকের ব্যাসার্ধ আমি এখানে ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, যার মানটা এখানে দিয়ে দিয়েছে কত 9/2 হবে, ঠিক আছে। এটা তো ব্যাস দিয়েছে, ব্যাস 9 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 9/2 এত সেন্টিমিটার। তাহলে এই গোলকটার আয়তন কত হবে 4/3 পাই আর কিউ, এটা হবে। এবার এই আয়তনটা সমান হবে এরকম একটি তার আছে, তার কি আকৃতি, চোঙাকৃতি, আর তার প্রস্থচ্ছেদ বলতে বোঝায় এই অংশটা, এটাকে বলে প্রস্থচ্ছেদ, ঠিক আছে, এটা প্রস্থচ্ছেদ। তো প্রস্থচ্ছেদটা হচ্ছে বৃত্তাকার, তো এই বৃত্তের যে ব্যাস, সেই ব্যাসটা বলে দিয়েছে 0.2 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কোথা থেকে কতটা, এই অর্ধেকটা ব্যাসার্ধ, তো এই ব্যাসার্ধটার পরিমাপ কত হবে 0.2/2, ব্যাসকে 2 দিয়ে ভাগ করো, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবে, অর্থাৎ 0.1 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর এই তারটার দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি h, তারটার দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি h, তোমরা এলও ধরে নিতে পারো, ঠিক আছে। তাহলে এই তারটার যে উপাদানের আয়তন সেটা কত হবে, পাই ইন্টু ব্যাসার্ধ, এটাকে যদি আমরা ধরে নিই r, তাহলে পাই r স্কোয়ার ইন্টু h, আর এই আয়তনটাই সমান হবে এই আয়তনের সাথে, ব্যাস
এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো, সেই সমীকরণটাকে সমাধান করলেই আমরা এইচ এর মানটা পেয়ে যাব। খুব সহজ একটা অঙ্ক। তাহলে লিখব, ধরি তারের দৈর্ঘ্য L সেন্টিমিটার, ঠিক আছে। এবার লিখব তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ ক্যাপিটাল আর স্মল আর লিখলাম ইকুয়ালস টু 0.2/2 ইকুয়ালস টু 0.1 সেন্টিমিটার। এবার বন্ধুরা আমরা কি করব, আয়তন বার করব, তারের আয়তন। তাহলে কত হবে, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু, এখানে এল লিখেছে তাই তো, এটা এল এর জায়গায় এইচ করে দাও, ছবিতে আমি এইচ দেখিয়েছি। তাহলে পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেন্টিমিটার, ঠিক আছে। আয়তনে সবসময় ঘন শব্দটা ব্যবহার করতে হবে। পরে আমরা এই মানগুলো বসাবো, কারণ মানগুলো তো লেখাই আছে, আর এর মান, এটা আমরা পরে বসিয়ে দেবো। এবার আমরা গোলকের আয়তন বার করব। গোলকের ব্যাসার্ধ, যেটা আমরা ক্যাপিটাল আর ধরে নিচ্ছি, ইকুয়ালস টু কত, দেখো ব্যাস দিয়ে দিয়েছে কত, ব্যাস 9, তাহলে ব্যাসার্ধ হবে 9/2, তাহলে 9/2 এত সেন্টিমিটার। এবার তো গোলকের আয়তন সমান সমান 4/3 পাই আর কিউব, এত ঘন সেন্টিমিটার। আমরা এখানেও আর এর মানটা পরে বসাবো। আচ্ছা, এবার প্রশ্ন অনুসারে তাহলে দুটো আয়তন সমান হবে। প্রশ্ন অনুসারে পাই আর স্কোয়ার এইচ সমান সমান 4/3 পাই আর কিউব। এবার এখান থেকে দেখো কি কি কেটে যাচ্ছে, পাই আর পাই ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। এবার মানগুলো বসিয়ে দাও। আর এর মান কত, আর এর মান 0.1, তাহলে 0.1 এর স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর মান হচ্ছে কত আমাদের বার করতে হবে, আর এখানে আসছে 4/3, ক্যাপিটাল আর এর মান হচ্ছে 9/2 এর হোল কিউব। এবার বন্ধুরা আমরা এখান থেকে 0.1 এর হোল স্কোয়ারের মানে হলো 0.1 ইন্টু 0.1 ইন্টু এইচ ইন্টু ইকুয়ালস টু 4/3 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9/2 ইন্টু 2 ইন্টু 2। এবার কাটাকুটি করব, তাহলে এখানে 2 এর সাথে 4 ক্যান্সেল হয়ে গেল, আবার একটা 2 ক্যান্সেল হয়ে গেল, এখানে 3 এর সাথে 9 ক্যান্সেল হলো, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমরা পয়েন্টটা তুলব, 1/10 1/10 ইন্টু এইচ ইকুয়ালস টু, উপরে কত হলো 3 ইন্টু 9 ইন্টু 9, আর নিচে একটা 2 আছে। এবার বন্ধুরা এখানে আমরা কি করব, এই 2 এর সাথে একটা 10কে কেটে দাও, 5। এবার এখানে 50 হচ্ছে, এই 50টা আমি ডান দিকে নিয়ে চলে যাব, উপরে গুণ হয়ে যাবে, হ্যাঁ। 3 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 5 ইন্টু 10, তাহলে এত সেন্টিমিটার, ঠিক আছে। এবার এই সেন্টিমিটারটাকে তোমরা কিন্তু মিটারেও আনতে পারো 100 দিয়ে ভাগ করে। তো এইচ ইকুয়ালস টু তাহলে কত হলো, তাহলে দেখো এইচ কত হচ্ছে 3 ইন্টু 9 ইন্টু 9, তাহলে 3 নং 27, 27 ইন্টু বা 9 নং 81, 81 ইন্টু 3, 81 ইন্টু 3, 3 একে 3, 3 8 24, 243, 243 সাথে 5 গুণ করো, 3 5 15, হাতে 1, 4 5 20, একে 21, হাতে 2, 5 জন্য 10, আর 2 12, 1215, আর এখানে একটা 0 আছে, এত সেন্টিমিটার। তাহলে এটা উত্তর হিসেবে রাখতে পারো, অথবা তোমরা মিটারে নিয়ে আসতে পারো, মিটারে নিয়ে আসলে পয়েন্টটা 2 ঘর বাঁ দিকে সরে যাবে, ঠিক আছে। তাহলে 1 2 অর্থাৎ 121.50 এত মিটার। তাহলে দুটোই উত্তর, যেভাবে খুশি তোমরা রাখতে পারো।